সেই প্রেক্ষাপটেই বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু গভীর উপলব্ধি রয়েছে যে এই দেশরত্ন শেখ হাসিনার শাসনকে ধূলিসাৎ করার মাধ্যমে শেখ হাসিনাকে পরাজিত করা নয়, জনগণকে পরাজিত করার চেষ্টা করা হয়েছে। আমাদের অর্জনকে কুক্ষিগত করা হয়েছে, সংবিধানকে দুমড়ে মুচড়ে পদলেহন করা হয়েছে। আমরা তো সে কারণে আমরা মনে করি স্বতঃস্ফূর্ত যে একটা জনগণের আন্দোলন শক্তিতেই দেখেছিলাম। দেশরত্ন শেখ হাসিনা আমরা যদি দেখি ফিরে বাইরে আসবে। থেকে, আমরা তো একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম শয়ে শয়ে ছাত্র তারা পথে নেমেছেন এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা চূড়ান্ত দমনপীড়ন সেই সময় সংগঠিত করেছেন, চূড়ান্ত সহিংসতার আশ্রয় নিয়েছেন। এখন বাংলাদেশের কি পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি আদতে কি রকম? দেখুন, সহিংসতার আশ্রয় কারা নিয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত। আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে ইন্ডেমনিটি দিয়েছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে সে সময় সামরিক স্বৈর শাসকরা যেমন দায় মুক্তি দিয়েছিল যে যারা হত্যাকারী তাদেরকে কোনো আইনের আওতায় নিয়ে আসা যাবে না, আজকে কিন্তু এই সরকার ইন্ডেমনিটি দিয়েছে যে আন্দোলন চলাকালীন সময়ে যারা যারা সম্পৃক্ত হয়েছে, বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে, এই সরকার অফিসিয়ালি প্রজ্ঞাপন দিয়েছে তাদেরকে কোনো ধরনের আইনের আওতায় নিয়ে আসা যাবে না। তো কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, সহিংসতার সঙ্গে সম্পৃক্ত, এটি কিন্তু সুস্পষ্ট হয়ে প্রমাণিত। এবং শুধুমাত্র যে গণহত্যার তকমা দেওয়া হচ্ছে, গণহত্যার সংজ্ঞা কি এই সরকারকে ভুলে গেছে। আজকে আমাদের রোম স্ট্যাটিউট থেকে যদি আমরা দেখি যে আজকে এই বিশেষ করে 5 আগস্টের আগে কিংবা 15 আগস্ট পর্যন্ত সময়ে আপনি দেখবেন যে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সদস্য, একটি পলিটিক্যাল গ্রুপের সদস্য হওয়ার কারণে আওয়ামী লীগ, ছাত্রলীগ, অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিংবা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করার কারণে, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করার কারণে তাদের উপর আক্রমণ করা হয়েছে। একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার কারণে তাদের উপর হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে শয়ে শয়ে হত্যা করা হয়েছে। তো যারা গণহত্যা করে, যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, তারাই ক্ষমতায় রয়েছে। আর কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে আমরা একটা বিষয় মনে করিয়ে দিতে চাই যে আপনি জানেন যে এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনে সবারই সমর্থন ছিল, বাংলাদেশ ছাত্রলীগের সমর্থন ছিল। এই যখন এটি কোর্টে যায়, কোর্টে সরকার পক্ষ হাইকোর্টে যে রায় দিয়েছে তার বিরুদ্ধে আপিল করেছে, আইনগতভাবে সরকারি লড়াই করেছে। এবং বাস্তবিক পক্ষে বাংলাদেশে 11 জুলাইয়ের পর থেকে কোনো ধরনের কোটা ছিল না। হাইকোর্টের রায়ের উপর যখন স্ট্যাটাস কো প্রদান করা হয়, স্থিতাবস্থা প্রদান করা হয়, তখন থেকে বাংলাদেশে কোনো কোটা ছিল না। তারপরও এই একটি কোটা সংস্কার, একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে আজকে বিশেষ করে কৃত্রিম ভাবে এবং আজকে যখন সরকার গঠন করার পরে, অবৈধভাবে সরকার গঠন করার পরে যখন আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন মাফিয়া সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয়, প্রফেশনাল যাদের প্রশিক্ষিত ক্যাডার তাদেরকে যখন মুক্তি দেওয়া হয়, জঙ্গিদেরকে মুক্তি দেওয়া হয়, এটা কিন্তু প্রমাণিত যে সুপরিকল্পিত ভাবে লাশের রাজনীতি কায়েম করে তার দায় সরকারের উপর চাপিয়ে দিয়ে একটি কৃত্রিম পরিবেশ তারা তৈরি করে তারা কিন্তু এই সরকার পতনের আন্দোলনটি ত্বরান্বিত করেছে। সাদ্দাম ভাই, আপনি গণতন্ত্রের কথা বলছেন, যেটা আগেও বললাম যে আপনাদের সংগঠন নিষিদ্ধ গত 2 সপ্তাহ হয়ে গেল বাংলাদেশে, এবং আপনাদের যারা নেতা তাদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে। বেশিরভাগ আপনারা তারা আত্মগোপন করে আছেন। এমনকি আপনার একটি টক শোতে অংশগ্রহণ করার কথা ছিল ভার্চুয়ালি, সেই টক শোটা বিতর্কের মুখে পড়ে বাতিল করা হয়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি গণতন্ত্রের কথা বলেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে ছাত্রলীগের যে কাউন্সিল সেটাও নিয়মিত হতো না, 3-4 বছর পর পর হতো, এবং সেখানেও নেতা নির্বাচন হতেন না। আওয়ামী লীগের যিনি প্রধান তিনি নেতাকে নির্বাচন করে দিতেন। অর্থাৎ সব মিলিয়ে সেখানেও কি গণতান্ত্রিক পরিবেশ ছিল? দেখুন, বাংলাদেশের ছাত্র রাজনীতির কিছু সীমাবদ্ধতা, ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেটি একটি সার্বিক বিষয়। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বরং বাংলাদেশের অপরাপর ছাত্র সংগঠনগুলোর সঙ্গে তুলনামূলক রাজনৈতিক বিশ্লেষণে যদি আমরা যাই, বাংলাদেশ ছাত্রলীগের একটি গঠনতন্ত্র রয়েছে, নিজস্ব নিয়ম কানুন রয়েছে, কাউন্সিল রয়েছে, কাউন্সিলর ডেলিগেট, তাদের প্রতিনিধিত্ব, তাদের ভোটের মাধ্যমে কিন্তু নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াটি হয় এবং নিয়মিত কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড পরিচালিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার প্রতি বাংলাদেশ ছাত্রলীগ দায়বদ্ধ, এবং সেটি আমরা আমাদের সংগঠনেও প্র্যাকটিস করার চেষ্টা করি। কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো প্রত্যেকটি ছাত্র সংগঠনের মধ্যেই থাকে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে বর্তমান সময়ে যেটি বিরাজ করছে, গোটা বাংলাদেশে এখন সত্যিকার অর্থে একটি বৃহত্তম কারাগার এখানে। এবং আজকে যারা সরকারে রয়েছে, এই অবৈধ সরকারে যারা রয়েছে, তারা কিন্তু এই গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, প্রত্যেকটি ক্ষেত্রে তারা কিন্তু হস্তক্ষেপ করছে। তারা ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় কি যাবে কি যাবে না সেটি তারা প্রেসক্রাইব করছে।
কোনটি ফ্যাসিস্ট আচরণ, কোনটি ফ্যাসিস্ট আচরণ নয়, সেটি তারা নির্ধারণ করে দিচ্ছে এবং ভিন্ন কোনো মত প্রকাশ করার অধিকার কিন্তু নেই। এবং বাংলাদেশ ছাত্রলীগের আপনি দেখুন বিষয়টি, যে আজকে শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, সেই আজকে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ছাত্রলীগের যারা নেতা কর্মী, একটি সংগঠনে তারা কর্মী, তারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বৈষম্যহীন একটি বাংলাদেশের বিনির্মাণের যেন স্বপ্ন দেখে। শুধুমাত্র এই বিশ্বাসের কারণে তারা আজকে ক্লাসে যেতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। মেডিকেল কলেজগুলোতে, বাংলাদেশ সরকারি মেডিকেল কলেজগুলোতে ইতিমধ্যেই 500 জনের অধিক শিক্ষার্থী বহিষ্কার করে দেওয়া হয়েছে 5 বছর 10 বছর মেয়াদে। ডাক্তারের ইন্টার্নশিপের লাইসেন্স অনেকের কেড়ে নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দেখেন, সেখানে আমাদের 1000-এর মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি এবং ক্লাস পরীক্ষার বাইরে রয়েছে আরো 2000-এর অধিক শিক্ষার্থী। কিন্তু সাদ্দাম ভাই, আপনাদের বিরুদ্ধে আমরা যদি একদম সাম্প্রতিক অতীতের কয়েকটা ইনসিডেন্টের কথা যদি বলি, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, নাহিদ হোসেন হত্যাকাণ্ড, এমনকি অতি সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে যাকে মারা হয়েছে, সেখানেও সেই ঘটনায় জড়িত অভিযোগে ছাত্রলীগের সদস্য গ্রেফতার হয়েছে। না না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আপনি দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিককালে যে হত্যাকাণ্ডগুলোর কথা আপনি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যাকাণ্ড হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লার হত্যাকাণ্ড হোক, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটুক, প্রত্যেকটি ক্ষেত্রেই এই যে আজকে যারা আজকে ক্ষমতার ছড়ি ঘোরাচ্ছে এবং তাদের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, তারা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, এটা কিন্তু প্রমাণিত। বাংলাদেশ ছাত্রলীগ তো ক্যাম্পাসে যাওয়া দূরের কথা, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রত্যেক জনের বাড়ি পুড়ে দেওয়া হয়েছে, আত্মীয় স্বজনের বাসায় থাকার পর্যন্ত সুযোগ নেই, প্রত্যেক মুহূর্তে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা আজকে এক ধরনের নির্যাতন কেন্দ্র বানিয়ে তারা তাদের কর্মকাণ্ড তারা পরিচালনা করছে। ছাত্রলীগ যাওয়ারই সুযোগ নেই সেখানে। যারা আজকে হত্যাকাণ্ডগুলো ঘটছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত রয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অনেক চর্চা হচ্ছে বিশ্বব্যাপী, এবং আমরা দেখেছি যে দিওয়ালির সময় এমনকি ডোনাল্ড ট্রাম্প তিনিও এই সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছেন। কি পরিস্থিতি সেখানে চলছে এবং সংখ্যালঘুরা তারা কি অবস্থায় রয়েছেন, এটা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, আমরা ইতিমধ্যেই সেটি বলেছি, সেটা হচ্ছে যে পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এই সরকারের প্রচন্ড তাণ্ডবের শিকার হচ্ছে, হত্যাযজ্ঞের শিকার হচ্ছে। এবং ধর্মীয় ভাবে যদি আমরা দেখি যে একটা মাইনরিটি গ্রুপ, আমাদের সনাতন ধর্মাবলম্বী, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে, তারা কিন্তু আজকে বিভিন্ন ধরনের তাদের উৎসবের স্বাধীনতা হোক, ধর্মীয় স্বাধীনতা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে তারা লগ্নিত হচ্ছে। সরকারিভাবে এক ধরনের অবয়ব তৈরি করা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকবে, বা এই ধরনের ঘটনা এই ধরনের পরিস্থিতির পরে স্বাভাবিকভাবে ঘটেই থাকে। এক ধরনের লেজিটিমেসি, এক ধরনের বৈধতা সরকার দিচ্ছে এবং প্রত্যেকটি ঘটনাগুলো অ্যাড্রেস করা, এটিকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা, জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা, প্রত্যেকটি ক্ষেত্রেই সরকার কিন্তু বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। যে কারণে আজকে কিন্তু গোটা বাংলাদেশেই আমাদের এই বিশেষ করে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা তাদের নিরাপত্তা, তাদের স্বাধীনতা, একজন নাগরিক হিসেবে তাদের যে মর্যাদা রয়েছে সেটি রক্ষার জন্য কিন্তু গোটা দেশব্যাপী আজকে এক ধরনের জাগরণ ঘটছে। আমার এখানেই আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এই অবস্থায় দাঁড়িয়ে আপনি যেটা বললেন যে শেখ হাসিনা তিনি বাংলাদেশের মানুষের মনে রয়েছেন, কিন্তু আমরা 5ই আগস্টের আগের যে ছবি দেখেছি, 5ই আগস্টের যে ছবি দেখেছি, সেখানে তো আমরা দেখেছি যে বাংলাদেশের জনগণ তারা প্রতিবাদে মুখর হয়েছেন এবং শেখ হাসিনা তাকে দেশ ছাড়তে হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখছি বঙ্গবন্ধুর মূর্তি, সেটাকে ধূলিসাৎ করা হয়েছে। আমরা দেখেছি যে তার আগে যখন উত্তপ্ত পরিস্থিতি 5ই আগস্টের আগে, সেই সময় সমাজের সব স্তরের মানুষ তারা রাস্তায় নেমে ক্ষোভে ফেটে পড়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। দেখুন, 5 আগস্ট পরবর্তী সময় শুধু নয়, এর সময় থেকে কিন্তু সহিংসতা রাজনীতি, হত্যা রাজনীতি বাংলাদেশে চাপিয়ে দেওয়ার প্রবণতা হয়েছে এবং সেটির প্রদর্শনী আমরা দেখেছি। এবং আপনি যেটি বললেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, আমাদের ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বরকে ধ্বংসযজ্ঞে পরিণত করা, গোটা দেশব্যাপী শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির সঙ্গে জড়িত, কিংবা শুধুমাত্র তাই নয়, স্বকীয়তা প্রদর্শন করে, স্বাধীনতা প্রদর্শন করে, বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, প্রত্যেকটি যেসব আইকন রয়েছে, প্রত্যেকটি যেসব নমুনা রয়েছে, সবকিছুর উপরে কিন্তু আক্রমণ পরিচালনা করা হয়েছে। এবং সবকিছু করা হয়েছে একটি আন্দোলনের নাম দিয়ে, একটি গণ অভ্যুত্থানের নাম দিয়ে। অথচ এই যে কৃত্রিম একটি পরিবেশ তৈরি করা হলো, একটি ষড়যন্ত্রের আশ্রয়ের মাধ্যমে সরকার পরিবর্তন করা হলো এবং এর দায় দিয়ে
দায় দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে জনগণের নাম দিয়ে। এই জনগণ আসলে কারা সেটি বাংলাদেশের জনগণের কাছেই আপনারা কি কোনো টাইমলাইন প্রমাণিত হয়ে গেছে। আপনারাই কোনো টাইমলাইন ধরে রেখেছেন যে কোন সময় বাংলাদেশের পরিস্থিতি আপনাদের জন্য অনুকূল হতে পারে, বা কোন সময় শেখ হাসিনা তিনি ফিরতে পারেন, বা একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হতে পারে? এই সম্পর্কে আপনাদের কাছে কোনো রকম কোনো আপনাদের মনে কোনো টাইমলাইন আছে? দেখুন, বাংলাদেশের জনগণের টাইমলাইনের কথা যদি বলেন, বাংলাদেশের জনগণ কয়েকটি প্রশ্নে ঐক্যবদ্ধ: গণতন্ত্রের প্রশ্নে, নির্বাচিত প্রতিনিধির প্রশ্নে, সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে, এবং দেশরত্ন শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের যে মমত্ববোধ রয়েছে সেটির প্রশ্নে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর একটি ঐক্যবদ্ধ অবস্থান রয়েছে। এবং যে নির্যাতন তারা যতই বাড়িয়ে দিচ্ছে, নিষ্পেষণের স্টিম রোলার তারা যতই তীব্র করছে, বাংলাদেশের জনগণের ঐক্য কিন্তু আরো তীব্র হচ্ছে, আরো সুদৃঢ় হচ্ছে। এবং বিশেষ করে ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মীদের আজকে দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে গোটা দেশব্যাপী যেমন গোটা দেশকে যেমন কারাগারে পরিণত করা হয়েছে, প্রত্যেকটি আমাদের গোটা দেশকে যেমন জল্লাদের উল্লাস মঞ্চ বানানো হয়েছে, গোটা দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে, আমাদের জীবন জীবিকা নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থেই, বাংলাদেশের ছাত্র সমাজকে, তরুণ প্রজন্মকে বিজয়ী করার স্বার্থেই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি জনগণই এই টাইমলাইন নির্ধারণ করবে এবং এই সরকারকে হটিয়েই জনগণের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা বাংলাদেশে নিশ্চিত করবে। সাদ্দাম ভাই, অনেক ধন্যবাদ। সাদ্দাম হোসেন আমাদের সঙ্গে সরাসরি ছিলেন তার গোপন আস্তানা থেকে। সাদ্দাম হোসেন আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, যাকে গত 23শে অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করে, সন্ত্রাসী তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের, সেই সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আপাতত এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।